নমস্কার, আমি সুপর্ণা ব্যানার্জি, স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের জিএনএম থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমার আজকে আলোচ্য বিষয় হলো কেয়ার অফ পেশেন্ট উইথ ডার্মাটাইটিস। আজকে আমি আপনাদেরকে ডার্মাটাইটিস সম্পর্কে বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা এই ছবিটা দেখে আশা করি বুঝতেই পারছেন যে আমি ডার্মাটাইটিস সম্পর্কে বলবো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডার্মাটাইটিসটা কি। আমাদের চলতি ভাষায় ডার্মাটাইটিসটা কি বলুন তো, যে কোনো মানুষের গায়ের চামড়ার রোগকে আমরা সাধারণত ডার্মাটাইটিস বলে থাকি। এই চামড়ার রোগের মধ্যে আমাদের ইনক্লুড থাকে চুলকানি, অ্যালার্জি, র্যাশ, লাল ভাব, ফুসকুড়ি, এগুলো আমাদের ডার্মাটাইটিসের আন্ডারে পড়ে। তো আমরা ডার্মাটাইটিস সম্পর্কে জানলাম। তো এবারে আমরা জানবো যে ডার্মাটাইটিস আমাদের কিভাবে হয়। তো প্রথম কথা হচ্ছে যে ডার্মাটাইটিস আমাদের এই যে চামড়া, এই স্কিনের এই যে ওপরের লেয়ারটাকে আমরা এপিডার্মিস বলি। এটা আমাদের শরীরের ব্যারিয়ার হিসেবে কাজ করে। মানে এই চামড়াটা আমাদের শরীরের বিভিন্ন বাইরের যে আঘাত প্রত্যাঘাত, বালি, ধুলো, মাটি, সেগুলো থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। তাহলে আমাদের যখন এই চামড়াটা মানে এপিডার্মিস লেয়ারের যে চামড়াটা, আমাদের ব্যারিয়ারটা যখন উইক হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, বাইরের কোনো আঘাত, ধুলো, বালি, মাটি, সেগুলো আমাদেরকে আক্রমণ করছে। আক্রমণ করলে কি হচ্ছে, আমাদের ভেতরের যে আরো দুটো লেয়ার আছে, সেই লেয়ারগুলোতে যে মানে আক্রমণ হওয়ার কারণে সেই লেয়ারগুলো আমাদের আঘাত পাচ্ছে। তো আমাদের প্রথম কাজ কি, আমাদের যে ব্যারিয়ারটাকে সেটাকে উইক হতে দেওয়া চলবে না। তো সেই ব্যারিয়ারটাকে আমাদেরকে আগে ঠিকঠাকভাবে রাখতে হবে। যদি আমাদের এই ব্যারিয়ারটা উইক হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের এই চামড়া যেটা আছে না, ওটাতে সূক্ষ্মভাব চলে আসবে এবং মলিনতাটা আরো নষ্ট হয়ে যাবে। তো আমরা জানলাম যে আমাদের ব্যারিয়ার কিভাবে নষ্ট হয়, আমাদের কিভাবে ডার্মাটাইটিস হতে পারে। তো আমরা এটাকে জানলাম। তো এরপর আমি বলবো যে আমাদের ডার্মাটাইটিস কয় প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে যে অন্তর্গত, আর হচ্ছে বহিরাগত। অন্তর্গতটা কি? অন্তর্গতটা হচ্ছে যে যেটা সাধারণত আমাদের জেনেটিক মানে বংশ পরম্পরায় যেটা হয়ে থাকে। মানে কি, ধরুন 1 বছরের কোনো ছোট বাচ্চা, তাদের কি হবে, 1 বছরের যে কম বয়সের বাচ্চারা, তাদের মাথায় আমরা দেখি যে খুশকি হয়। আমরা তো খুশকি জানি। তো আমাদের মাথায় যদি হালকাভাবে ঘষা হয়, তাহলে কিছু ছাল উঠে আসে এবং বাচ্চাদের গা তো প্রচুর নরম হয়। আমাদের এই চামড়াটা যেমন একটু শক্ত, কিন্তু বাচ্চাদের গায়ের চামড়াটা কি অনেকটা নরম হয়। ওদের গায়ে বেশিরভাগ দেখা যায় না। মানে 1 বছরের কম যে বাচ্চারা আছে, ওদের গায়ে না দেখা গেলেও কিন্তু গালে লাল রঙের ফুসকুড়ি, র্যাশ, চুলকানি টাইপের দেখা যায়। কিন্তু এগুলো যে আমরা দেখা যাচ্ছে, এগুলোতে আমরা বেশি কিন্তু ঘষাঘষি করবো না। এটা গেল 1 বছরের কম বয়সী বাচ্চাদের। এরপর আমি বলবো 1 বছরই মানে বেশি বয়সী বাচ্চাদের, মানে শুধুমাত্র যেটা 1 বছরের কম বাচ্চাদেরই হবে তার কোনো মানে নেই, তার বেশি বয়সের বাচ্চাদেরও হতে পারে। তো এটা শুধুমাত্র যেমন 1 বছরের কম বয়সের বাচ্চাদের যেমন শুধুমাত্র মাথায় এবং গালে হচ্ছে, 1 বছরের বেশি বাচ্চাদের মানে যারা 1 বছর থেকে বড় যে বাচ্চারা, তারা এই কনুয়ের এই জায়গাটা আমরা সবসময় ফোল্ড করছি, তাহলে এই জায়গাটা আমাদের ঘাম জমে যায়। তো এই জায়গায় ঘাম জমার কারণে কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। তাছাড়া আমাদের যে হাঁটু আছে, হাঁটুর এই সাইডে এটাও আমরা সবসময় ফোল্ড করি, তাহলে এইখানে কি হতে পারে, এখানে আমাদের ঘাম জড়তে পারে, সেখান থেকে আমাদের ডার্মাটাইটিস হতে পারে। এছাড়াও আমাদের চোখের এই তলাতে এখানেও হতে পারে, আর ঘাড়েও আমাদের ডার্মাটাইটিস দেখা যায়। তো এগুলো গেল অন্তর্গত। এবার আমি বলবো বহিরাগত, যেটা সাধারণত কোনো জিনিসের ছোঁয়ার কারণে কিংবা খাওয়ার কারণে দেখা যায়। এবার বহিরাগতটা কি, আমাদের বাড়িতে আমাদের মা, কাকিমা, জেঠিমারা তো রান্না বান্না করেন। তো ওনাদের সবসময় রান্না বান্না করার কারণে সবসময় তো সব মানে মা কাকিমারা হাত ধুতে পারছেন না। তো কি হয়, হলুদ, লঙ্কার গুঁড়ো কিংবা কোনো অন্য ধরনের মশলার কারণে, ছোঁয়ার কারণেও কিন্তু আমাদের ডার্মাটাইটিস হতে পারে। এছাড়াও কিছু জিনিস আছে যেগুলোর কারণে, ছোঁয়ার কারণে বা খাওয়ার কারণে আমাদের ডার্মাটাইটিস হয়। যেমন কিছু খাবার, যেমন মাছ, চিংড়ি মাছ থেকে হতে পারে, ডিম থেকে হতে পারে, তারপরে বীজ জাতীয় যে সবজিগুলো যেমন বেগুন, টমেটো, ওগুলো থেকে হতে পারে। তাছাড়াও আমাদের যে কাঠের গুঁড়ো কিংবা ধুলো, এগুলো থেকেও আমাদের হতে পারে। এগুলো গেল আমাদের বহিরাগত। তাহলে আমি দুটো বললাম, একটা হচ্ছে অন্তর্গত আর একটা হচ্ছে বহিরাগত। এগুলো আমাদের প্রকারভেদে আনে। এরপরে আমি বলবো কি কি কারণ থেকে আমাদের ডার্মাটাইটিস হতে পারে। আমি এর আগেও বহিরাগতের মধ্যে অনেকগুলো কারণ বলেছি, যেগুলো হলো কিছু খাবারের কারণে বা কিছু হচ্ছে যে ধুলো, বালি, মশলার কারণে হতে পারে। তো আমি এরপরে বলবো এগুলো ছাড়াও যেগুলো কারণ আছে সেগুলোর মধ্যে হচ্ছে হরমোনাল প্রবলেম, মানে যখন আমাদের হরমোনাল কিছু চেঞ্জেস হয়ে থাকে তখন আমাদের ডার্মাটাইটিস হতে পারে। তাছাড়া এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে হতে পারে, মানে ধরুন ঋতু চেঞ্জের পরেও আমাদের ডার্মাটাইটিস হতে পারে। তাহলে কারণ বললাম, কারণ শেষ হলো, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি বলবো যে কি
হাত দেখবো। আবার আমরা অনেক সময় দেখি গ্রীষ্মকালে আমাদের হাতের চামড়া উঠছে, ওটাও কিন্তু কিছুটা ডার্মাটাইটিসেরই লক্ষণ। তো আমাদের চামড়া উঠতে দেখবো, তাছাড়াও দেখবো লাল লাল ফসকা হতে। তো লাল লাল ফসকা হতেও আমরা দেখতে পারি, এগুলো গেল আমাদের লক্ষণ। তো এরপরেও কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজনীয়। সেগুলো হচ্ছে যে প্রথম কথা, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। আমাদের একটা অন্ধবিশ্বাস আছে, যেমন আমরা পক্সের ক্ষেত্রে বলি যে ওটা ছোঁয়াচে রোগ, ওটা ছুঁলে ওটা হতে পারে। তো কিন্তু এটা কিন্তু পক্স নয়, এটা চামড়া রোগ, এটা ছুঁলে ছড়িয়ে যাবে না। যদি আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সবসময় হাইজিন মেনটেন করে থাকি, এটা কিন্তু ছড়াবে না। কিন্তু এছাড়াও কিছু কথা আছে যেগুলো হলো মানে ডার্মাটাইটিস যে একই রকমই হবে, প্রত্যেকটা মানুষের একই হবে তার কোনো মানে নেই। এটার আরো অনেকগুলো প্রকারভেদ আছে যেগুলো বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হয়ে থাকে। তো আগে আমাদেরকে এটা কনফার্ম করতে হবে যে আমাদের আদৌ ডার্মাটাইটিস হয়েছে না সোরিয়াসিস হয়েছে কিংবা অন্য কোনো রোগ হয়েছে। সেই জন্য কি করতে হবে, আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। গেল, এরপর আমরা বলবো প্রতিরোধ। কিংবা একটা ধরুন আপনার বাড়িতেই হয়েছে, একটা পেশেন্টের ডার্মাটাইটিস হয়েছে, তখন আমরা কি করব, তাকে বাড়িতেই কিভাবে যত্ন দেব। দেখুন, আমাদের গ্রামাঞ্চলে বাড়ি, সবসময় আমরা হসপিটাল কিংবা ডাক্তারখানা যেতে পারি না, তাহলে বাড়িতে কিছু উপায়ে কিন্তু আমরা তাদেরকে সুস্থ করতে পারি। আমাদের নিজের সুস্থতা যেহেতু নিজেদের হাতে, বাড়িতেই আমরা কি করব, যত্ন নেওয়ার চেষ্টা করব এবং এই রোগটিকে আমরা প্রতিরোধ করব। সব ক্ষেত্রে কিন্তু ডার্মাটাইটিসের পুরোপুরি সুস্থতা দেখা যায় না, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব, নিজেদের সুরক্ষা। তাই জন্য আমরা কি করব, বাড়িতেই আমাদের বয়স্ক মানুষ হোক, কোনো বাচ্চা হোক, সবারই যত্ন নেব। তো এবারে আমি বলবো যে কিভাবে যত্ন নেব। তো আমরা এতক্ষণ ডার্মাটাইটিস কি, ডার্মাটাইটিস আমাদের কিভাবে হয়, এটার প্রকারভেদ আর হচ্ছে যে লক্ষণ, কারণ, এগুলো জানলাম। এরপরে আমি আপনাদেরকে বললাম যে বাড়িতে কিভাবে যত্ন নেব, তো সেই সম্পর্কে বলবো। তো প্রথম হচ্ছে যে উষ্ণ জলে স্নান করে নিলে উপসর্গগুলি থেকে মুক্তি পাওয়া যায়। মানে আমরা যদি উষ্ণ গরম জলে স্নান করি, তাহলে কি হবে, আমাদের ডার্মাটাইটিসের যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। তারপর ঠান্ডা বা ভেজা সেক ত্বকটিতে দিলে আমাদের আরাম হতে পারে। মানে কি, আমাদের এই গ্রীষ্মকালে যদি আমাদের ডার্মাটাইটিস হয়, স্বাভাবিকভাবে আমাদের জ্বলন হবে, চুলকানি হবে, ইচিং হবে। তো আমরা তখন কি করব, বাড়িতে যেটা ঘরোয়া পদ্ধতি, ঠান্ডা জলে, আমাদের বাড়িতে তো কাপড় থাকে, পরিষ্কার একটা কাপড় দিয়ে জলে ভেজাবো, ভিজে কি করব, আলতোভাবে আমরা আমাদের ওই ডার্মাটাইটিস হওয়া জায়গাটাতে সেঁক দেবো। তাতে কি হয় বলুন তো, আমাদের নিজেদের কিছুটা আরাম হবে, মানে নিজেদের সুবিধার্থে আমরা এগুলো করবো। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। কিছু ক্ষেত্রে বাচ্চারাও অনেক শাকসবজি খেতে চায় না, বড়রাও অনেক ক্ষেত্রে খেতে চায় না, কিন্তু আমরা যেহেতু এরকম একটা রোগের সাথে আমাদেরকে ফাইট করতে হবে, তাহলে আমরা কি করব, প্রচুর পরিমাণে শাকসবজি খাবো। শাকসবজি খেলে কি হবে, আমরা সুস্থ থাকবো। শাকসবজি প্রচুর পরিমাণে সবুজ জিনিস খেলে কি হবে, আমাদের শরীর খুবই ভালো থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। সেই জন্য আমরা কি করব, শাকসবজি খেতে হবে। এছাড়া কিন্তু ফলমূল খাবো আমরা, কিন্তু যদি আমাদের বেগুন কিংবা টমেটোতে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করবো। তাহলে আমাদের এটা গেল। এরপর বলবো প্রদাহ বা ত্বকের জায়গা নিতে আঁচড়ানো বা ঘষা চলবে না। আগেই বলেছি, বাচ্চাদের নরম চামড়া, সেই জায়গায় যদি চুলকানি হয়, আমরা যদি বারবার সেই জায়গাটাকে আঁচড়াই বা ঘষাঘষি করি, তাতে বাচ্চাদের আরও ওই জায়গাটা বেশি ক্ষত হবে এবং তাদের আরও বেশি আঘাত লাগবে। তো আমরা একদমই আঁচড়ানো কিংবা ঘষাঘষি করবো না। বড়দের ক্ষেত্রেও সেম, আমরা কিন্তু ওই জায়গাটাতে একদম ঘষাঘষি করবো না। এছাড়া হচ্ছে যে অ্যান্টিসেপটিক পাউডার বা মলম ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যখন ডার্মাটাইটিস হয়, আমাদের বাড়িতেই অগ্রাহ্য করে আমরা ডাক্তার দেখাতে যাই না, কিন্তু ঘরেতে থাকা যে আমাদের মলম বা অ্যান্টিসেপটিক ক্রিমগুলো আছে, সেগুলোই আমরা কিন্তু নিজের মতো লাগিয়ে নিই। আমরা ভাবি যে ওগুলো লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্রিমের সাইড এফেক্ট থাকে। সেই জন্য আগে আমাদের শরীরটা যে আমাদের চামড়া যেহেতু খুবই সেন্সিটিভ, আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে ওই যে ক্রিমটা আমরা লাগাবো, ওটা ডাক্তারকে দেখাবো যে এটা আমাদের আদৌ লাগানো চলবে কিনা। কারণ সবার স্কিন টাইপ এক নয়, চুলকানি হতেই পারে। তো আগে চুলকানি বা র্যাশ হলে আগে আমরা ক্রিমটা ডক্টরকে দেখাবো। যদি উনি বলেন যে হ্যাঁ এটা লাগানো চলবে, তারপরেই আমরা এটা ইউজ করবো।
এগুলোর মধ্যে যা আছে বললাম। এছাড়াও আমি কিছু বলবো, সেগুলো আপনারা শুনুন। যেমন হলো প্রথমে বলছি যেসব খাবারগুলো আমাদের অ্যালার্জি আছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি অনেক ক্ষেত্রে আমরা সেই জায়গা থেকে সুস্থ হতে পারবো। তাছাড়াও আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে, সব সময় আমাদেরকে হাত ধুতে হবে, হাত ধুয়ে খেতে হবে, সেটা বাথরুম যাওয়ার আগে হোক কিংবা খেতে বসার পরে হোক বা আগে হোক বা বাইরে থেকে আমরা যখন ঘুরে আসছি তখন আমাদেরকে হাত কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও কি হয়, আমরা যখন শীতকালে মোটা জামা কাপড় পরি মানে উলের জামা কাপড় পরি, সেগুলোতে কিন্তু আমাদের কিছু উল থাকে, সেগুলোর থেকে আমাদের র্যাশ হতে পারে। তাহলে আমরা কি করব, আমরা দেখবো কোনটাতে আমাদের র্যাশ হচ্ছে কি হচ্ছে না। তাছাড়াও কি আমরা বেশি টাইট জামা কাপড় পরবো না। এমনিতে আমাদের বাড়ির মা কাকিমারাই বলেন যে কোনো জায়গাতে যদি আমাদের ঘা হয় সেই জায়গাটাকে আমরা সবসময় আবদ্ধ করে রাখবো না। তাহলে কি হলো, তো ওটাতে হাওয়া লাগছে না, হাওয়া না লাগলে কি হবে, ওই জায়গাটা আরো ঘাটা বাড়তে পারে আর ওই জায়গাটা থেকে ঘাটা আরো ছড়িয়ে যেতে পারে। তাহলে আমরা কি করবো, সবসময় হালকা জামা কাপড় পরবো যেগুলোতে আমরা নিজেরা কমফোর্টেবল থাকবো। এইগুলো গেল আমাদের বাড়ির মানে কিভাবে আমরা বাড়িতে যত্ন নেব। তো আমরা এইভাবে যদি মেনটেন করে থাকতে পারি আমরা অনেক ক্ষেত্রে ডার্মাটাইটিস রোগটাকে আটকাতে পারবো এবং আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো। আশা করছি আপনারা আমার এই হেলথ টকটা বুঝতে পারলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।